নিজের জীবনের গল্পটা বলার জন্য আজ কলম ধরলাম। বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম গল্পটা লিখি। কদিন যা ব্যস্ত ছিলাম, সময় করে উঠতেই পারছিলাম না। কেন ব্যস্ত ছিলাম সে কথা পরে বলছি। আমি আলো, আলো নামটা রেখেছিল আমার ঠাকুমা। ঠাকুমা আমাকে একটু বেশি ভালোবাসে। আমার জন্মের সময় ঠাকুমা বাবাকে বলেছিল, তোর মেয়ের নামটা আমি রাখবো, ওর নাম হবে আলো। মেয়েকে এমনভাবে মানুষ করিস যেন নিজের আলোয় আলোকিত হয়। জগৎ সংসারে মেয়েরা কিন্তু অসম্ভব ক্ষমতায় অধিকারে নেই। সত্যিই তাই, ঠাকুমা কথাটা ঠিকই বলেছিল। মেয়েরা পারে না এমন কিছু নেই। মনের জোর আর জেদ থাকলে যে কোনো কাজে সফল হওয়া যায়। তবে তার পিছনে থাকে একটা লড়াইয়ের কাহিনী। আমার লড়াইটা শুরু হয়েছিল বিয়ের পর থেকে। বিয়েটা আমার দেখাশোনা করে, প্রেম করার সুযোগ জীবনে হয়নি। বাবার বক্তব্য ছিল, জীবনে এমন কিছু করে বসো না যার জন্য সারা জীবন ভুলের মাসুল দিতে হয়। তবে আমার জীবনে আমার বাবা সব থেকে বড় পথ প্রদর্শক। তাই বাবার ন্যায় নীতি শিক্ষায় আমার জীবন পথের পাথেয়। আমি চাকরি পাবার পর আমার বিয়ের জন্য আমার বাবা পাত্রের সন্ধান করছিলেন। তখন আমাদের বাড়িতে প্রতিদিন খবরের কাগজ আসত। রবিবারের পাত্র পাত্রী চায়, বিজ্ঞাপন বিভাগের একটি বিজ্ঞাপন আমার বাবার চোখে পড়ে। পাত্র সরকারি চাকুরে, শিক্ষিতা চাকুরিরতা পাত্রী চায়। বিজ্ঞাপন দেখে বাবা যোগাযোগ করেন। যেহেতু চাকরিরতা মেয়ে চেয়েছে, বাবা ভাবলেন এমন পরিবারের সঙ্গে আত্মীয়তা করা যেতে পারে। আমিও সবে প্রাইমারি স্কুলে শিক্ষকতার চাকরিটা পেয়েছি তখন। বাবা যোগাযোগ করতে ওনারা দেখতে এলেন, পছন্দ হয়ে গেল। পাত্রের মা বললেন, শুভ কাজে বিলম্ব করব না। বিয়েও হয়ে গেল কিছুদিনের মধ্যেই। বিয়ের পর শুরু হলো জীবনের আসল গল্প। অষ্টমঙ্গলা কাটিয়ে যখন শ্বশুর বাড়িতে এলাম, দেখি বাড়িতে এসে বসে আছেন উকিল মহাশয়। আমাকে শাশুড়িমা বললেন, তোমার জন্য বসে আছেন উকিলবাবু। একটু অবাক হলাম কথাটা শুনে। আমার জন্য মানে? ওই যে তোমার পদবি চেঞ্জ করতে হবে। আজ থেকে আলো সান্যালের পরিবর্তে তুমি হবে আলো দত্ত। সবে মাত্র শ্বশুর বাড়িতে মাত্র 10 দিন কাটিয়েছি, এর মধ্যে এত কিছু ঠিক মানতে পারছিলাম না। পিতৃপ্রদত্ত পদবিটাও মুছে ফেলতে হবে শুনে বললাম, এত তাড়াতাড়ি এসব কেন? মুখের ওপর কথা না বলে সই করো ওখানে। সেই প্রথম কোনো কাজ নিজের ইচ্ছের বিরুদ্ধে করেছিলাম। হাজবেন্ডকে বলতে উনিও বললেন, এটাই নিয়ম। বিয়ের পর তো বাবার দেওয়া পদবি রাখার কোনো মানে নেই। মানে নেই? মনে মনে ভীষণ কষ্ট পেয়েছিলাম সেদিন। আলো সান্যাল হয়ে গেল আলো দত্ত। তারপর থেকে শাশুড়ি মায়ের আচার আচরণ আমার একদম ভালো লাগতো না। বাড়ির বউ হিসেবে কোনো মর্যাদাই যেন আমার নেই। আর সেটা বুঝিয়ে দিলেন বিয়ের ঠিক 2 মাসের মাথায়। একদিন স্কুল থেকে ফেরার পর শাশুড়ি মা আমাকে ডেকে বললেন, তুমি কত মাইনে পাও? কেন বলুন তো? মাইনে পাবার পর সব টাকা তুমি আমার হাতে তুলে দেবে। আমি তোমাকে প্রতি মাসে মাসোহারা দেব। আপনি আমাকে মাসোহারা দেবেন মানে? টাকা আমার আর আপনি আমাকে দেবেন, এটা কি করে হয়? এটাই করতে হবে। কেন? কেন মানে? বিজ্ঞাপনে লেখাই তো ছিল চাকুরিরতা মেয়ে চায়। কেন চাকুরিরতা মেয়ে চেয়েছি সেটা বুঝতে পারা উচিত ছিল। তোমার মুখ দেখে তো নিয়ে আসা হয়নি এখানে। সেই প্রথম আমি মুখের ওপর বলেছিলাম, আমি আমার সব টাকা দিতে পারবো না। না পারলে এ বাড়িতে তোমার থাকার জায়গা হবে না, কারণ এ বাড়ি আমার। এ বাড়িতে থেকে কোনো বেয়াদবি চলবে না। এসব করতে হলে অন্য জায়গায় করো। তারপর থেকে শুরু হয়ে গেল আরো অশান্তি। একটু কিছু খুঁত পেলেই খারাপ ব্যবহার। বউকে হতে হবে কাজের লোক। আর সেই জন্য নাকি গ্রাম থেকে খুঁজে আমার মতো মেয়েকে নিয়ে এসেছেন। এমন কথা শুনে তো আমি হতবাক। ন্যূনতম সম্মানটুকু যে বাড়িতে নেই, সেখানে থাকাটাই অর্থহীন। আমাকে বাড়ি ছেড়ে চলে আসতেই হলো। হাজবেন্ডকে বলতে উনি বললেন, তোমার মন যেটা চাইবে
সেটাই তুমি করো। তাছাড়া আমি তো বাড়িতে সবসময় থাকি না, তুমি যেখানে ভালো থাকবে সেখানেই থেকো। বিয়ের 2 বছর পর অবশেষে আমার আস্তানা হলো ভাড়া বাড়ি। প্রাইমারি স্কুলে চাকরি করে তখন সামান্য বেতন পাই। ভাবলাম নিজের যোগ্যতার প্রমাণ আমাকে দিতেই হবে। এমএসসি পাস করে করলামটাই বা কি, তাই হাই স্কুলে চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকলাম ভাড়া বাড়িতে থেকে। তার মধ্যে আমি কনসিভ করি, আমার মেয়ে হয়। একদিকে ছোট বাচ্চা আর তার ওপর চাকরির জন্য পড়াশোনা। কখনো কখনো মনে হতো আর পেরে উঠতে পারবো না। মনের জোর আর অদম্য জেদ আমাকে টলাতে পারেনি। 7 বছর পর আমি আবার চাকরি পাই হাই স্কুলে। প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে চাকরি পাওয়াটা আমাকে আরও যেন মনের জোর বাড়িয়ে দিল। পুরানো ভাড়া বাড়ি চেঞ্জ করে নতুন একটা বাড়িতে ভাড়া এলাম। ভাড়া বাড়িতে বছর 3 কাটানোর পর মনের মধ্যে নতুন একটা ইচ্ছে জন্মালো। ভাবলাম একটা নতুন বাড়ি হোক আমাদের। কতদিন আর ভাড়া বাড়িতে থাকা যায়? শ্বশুর বাড়িতে আমার জায়গা হবে না সেটা শাশুড়িমা বলেই দিয়েছেন, কারণ ওনার মনের মতো বৌমা আমি হতে পারিনি। বেতনের পুরো টাকা তুলে দিতে পারিনি বলে আমি খারাপ। চিটিং করা মেয়ে ওই বাড়িতে বউ হয়ে থাকার যোগ্য নয়। সে যাই হোক, হাজবেন্ডকে বললাম আমরা একটা বাড়ি কিনব। আমার কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন। একটু অবাক হয়েই বললেন, বাড়ি? বাড়ি কি হবে? আমার বাড়ি তো আছে। সেদিন বুঝতে পারলাম অনেক বড় সত্যিটা। বিয়ের পর শাশুড়ি বলেছিলেন ওই বাড়িটা নাকি ওনার নিজের, এখন ওটাই আবার হাজবেন্ডের নিজের বাড়ি। তাহলে আমার বাড়ি? মনে মনে বললাম ঠিকই তো, আমার বাড়ি নেই, থাকি তো ভাড়া বাড়িতে। মাঝে মধ্যে বাড়িওয়ালাও বলে, ম্যাডাম আমার বাড়িটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। বুঝতেই তো পারছেন, দোতলাটা পুরো মার্বেল, অনেক কষ্ট করে করা। যাকে তাকে ভাড়া দিই না এই জন্য। মেয়েদের জীবনের সব থেকে বড় দুর্ভাগ্য যে তাদের সংসার থাকে কিন্তু ঘর থাকে না, অথচ মেয়েরাই ঘর বাঁধে। আবার কিছু হলে মেয়েদেরই ঘর ভাঙে। এই সমাজে যাদের নিজেদের কোনো ঘর নেই তাদেরই নাম হয় ঘরণী। বুঝলাম নিজের ঘর থাকলে সেই ঘর কখনো ভেঙে যায় না। আরো অদ্ভুত বিষয় হলো, আমরা মেয়েরা জন্মের পর থেকে যে বাড়িটায় অনেকগুলো বছর কাটিয়ে ফেলি সেই বাড়িটাকেও নিজের বাড়ি বলতে পারি না। সেটাও আসলে বাপের বাড়ি। কিন্তু একটি ছেলের ক্ষেত্রে একটা সময়ের পর সেটা নিজের বাড়ি হয়ে যায়। এর জন্য দায়ী তো নিজের বাবা মায়। মেয়ের বিয়ে দিয়ে একটা দায় সেরে নেয়, মনের মধ্যে জেদ চেপে বসলো একটা নিজের বাড়ি করতেই হবে। বাবাকে জানালাম সে কথা। বাবা বললেন, খুব ভালো প্রস্তাব, আমিও চাইবো তোর নিজের একটা বাড়ি হোক। আজ সত্যি সত্যি নিজের একটা বাড়ি হয়েছে। 2 বেডরুমের একটা ফ্ল্যাট আমি কিনেছি সম্পূর্ণ নিজের টাকায়। গল্পের শুরুতেই আমি যে ব্যস্ততার কথা বলেছিলাম, ব্যস্ততা মানে বাড়িতে ছিল গৃহপ্রবেশের অনুষ্ঠান। আত্মীয় স্বজন অনেকেই আজ সকাল পর্যন্ত বাড়িতে ছিলেন। 2 দিন বাড়িটা বেশ সরগম ছিল। সবাই চলে যেতে বাড়িটা কেমন যেন ফাঁকা লাগছে। তবে ঠাকুমাও মা বাবার সাথে চলে যেতে চেয়েছিল। আমি বললাম কদিন থেকে তারপর না হয় যেও। আমার এক কথাতেই ঠাকুমা রাজি হয়ে গিয়েছিল থাকার জন্য। আমার ঠাকুমা বাবাকে ডেকে বলল, বুঝলি অচয়, কয়েকটা দিন বরং এখানে থাকি। আবার কবে আসতে পারবো কি না পারবো, বয়সটাও তো দিনে দিনে বাড়ছে। আলোর যখন একটা ঠিকানা হয়েছে, কয়েকটা দিন আলোর ঠিকানায় কাটিয়েই যায়। ঠাকুমার কথাটা শুনে এতটা ভালো লাগলো যে বলে বোঝাতে পারবো না। সত্যিই তো আজ আলোর একটা ঠিকানা হয়েছে, যে ঠিকানায় শুধু আলো আর আলো। আমার মতো কত আলো আছে যাদের কোনো ঠিকানাই নেই, যাদের বাইরেটা রয়েছে আলো আর ভিতরে ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারে যে কত আলো হারিয়ে গেছে তার হিসেব কে রাখে? আর মনে মনে প্রার্থনা করব, আমার মতো যত আলো আছে সব আলোর জীবনে যেন একটা করে ঠিকানা হোক। তার আগে দরকার আলোদের
স্বাবলম্বী হয়ে ওঠা।